প্রিয় প্রাথমিক শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, আমরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে আমরা ধারাবাহিকভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ অর্থাৎ 2019 সালের যেটার সেট নাম্বার ছিল 2594, কেননা তৃতীয় ধাপের আমরা আরও ভিডিও পাবো। আসলে সেট নাম্বার অনুযায়ী কোশ্চেনগুলো কিন্তু আলাদা আলাদা ছিল। তো যাই হোক, আমরা 80টা কোশ্চেন আছে এখানে সলভ করব। রাতুল শব্দের অর্থ কি? তাহলে রাতুল মানে হচ্ছে লাল, এটা জেনে রাখতে হবে। কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? তাহলে শ্রীলঙ্কার। এখানে বেশ কিছু তথ্য আছে, এগুলো আমরা তোমরা নোট করে নাও যে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। হ্যাঁ, আর ওইখানে ছিল কি, কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? তার মানে শ্রীলঙ্কার শ্রীমান্ডো বন্দরনায়েকে এটা ওনার নামটা। আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো, যদি মুসলমান দিয়ে প্রশ্নটা করা হয়। আর বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট আর্জেন্টিনার ইসাবেলা ডি পেরন, এবং মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার মেঘবর্তী সুকর্ণপত্রী। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস এগুলো। তা এইটা এই কোশ্চেনটা অনেকবার এসেছে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? তাহলে 167টি। একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল, আজকে আবার 25% কমে গেল, প্রকৃত বাড়া কমার হার কত? তো বাড়া কমার হারের একটা সূত্র আছে, তোমরা এই সূত্রটা নোট করে রাখো যে ওই 2% বিয়োগ দিতে হয়, হ্যাঁ, দিয়ে মাইনাস ওই 2%-এর যে সংখ্যাগুলো আছে এটির দুটো উপরে লিখে নিচে 100 লিখে পার্সেন্ট চিহ্নটা দিতে হয়। হ্যাঁ, এটা শতকরায় প্রকাশ করা হলো। তো এখন এইটা দেখো, +25 -25 কাটা যায়, আর সামনে এটা যেহেতু মাইনাস আছে, মাইনাস আসলে এটা বলা হয় যে মূল্য কমে গেছে, আর প্লাস আসলে বেড়ে গেছে। তো এটা ক্যালকুলেশন করলেই এই ফিগারটাকে 25 ধরো 625, হ্যাঁ, তাহলে 625 ভাগ 100 দিলে এই ফিগারটা আসবে, অর্থাৎ সামনে মাইনাস আছে জন্যই। যাই হোক, এই বাড়া কমার অঙ্কগুলো এটা সূত্র এটি। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? তো এটা আমরা করে দেখাবো। লগ 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 5 নম্বর। লগ 2 ভিত্তিক বলা হয়েছে, তাহলে ভিত্তি আমরা নিলাম 2, আর এইখানে নিলাম 32 অর্থাৎ 32। তো এই অঙ্কগুলো যেভাবে করতে হয় যে এই 32কে তোমাকে এমনভাবে ভাঙায় নিতে হবে, হ্যাঁ, যেন সেটা 2 আসে। এখানে আমরা যখন লগের একটা সূত্র আছে, দেখো, লগ এ এ, এটা মানে কিন্তু 1। তো এ আসলে সূত্রের ক্ষেত্রে বলা হয় এটা যে কোনো সংখ্যাও হতে পারে, 3, হ্যাঁ, এই পুরো জিনিসটা তখন 1 হয়ে যায়। তো আমরা এখানে যেহেতু 2 আছে, তার এই উপরেও একটা 2 আনবো। তো 32কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কি, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ, কোনো যৌগিক সংখ্যা দিয়ে দেওয়া যাবে না, অর্থাৎ জোড় সংখ্যা হলে তোমরা চোখ বন্ধ করে 2 দিয়ে দিবা। 2, 3, 5, 7 এর মধ্যে থাকলেই হবে। তো 2 দিয়ে 16 বার গেল, আবারও 2 দিয়ে দিলাম, 8 দুগুণে 16, আবারও 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, আবারও 2 দিয়ে দিলাম 2। তাহলে এখন আমরা যদি গুণে দেখি যে মোট কয়টা 2 আসলো, হ্যাঁ, সেটা আমরা পাওয়ারে দিয়ে দিলে হয়ে যাবে। তো 1, 2, 3, 4, 5, তার মানে 32-এর বদলে দেখো আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, কেননা 2 টু দি পাওয়ার 5 লেখা মানেই হচ্ছে যে 2কে 5 বার গুণন, যেটা 5 বার গুণ করলে 32 আসবে। তো আমরা নিচে যে 2টা ছিল বেস, এটা রেখে দিলাম, আর এই 32-এর বদলে লিখলাম 2 টু দি পাওয়ার 5। এখন লগের ক্ষেত্রে তোমরা জানো উপরে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে এটাকে সামনে নিয়ে আসা যায়। তো 5 লগ 2 2, আমরা এই যে এই ডিজাইনে নিয়ে আসলাম এ এরকম। তো একই এই জিনিসটা একই করতে পারলে এটা সমান 1 লেখা যায়, সেক্ষেত্রে লগটাও আউট হয়ে যায়। তাই 5.1, তো আমরা মানটা পেলাম 5। আমরা এখন অপশনে দেখি, হ্যাঁ 5 আছে। তো 6 নম্বর কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল? মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য যে বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, এই উপাধিগুলো আছে, তাই এটা হলো মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে 2 জনকে, অবশ্যই তথ্যটা তোমাদের প্রয়োজন আছে যে ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক, এই 2 জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে। তো আমরা এবার পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নম্বর 7। তো প্রশ্নটা ছিল এমন যে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ভার্ব হার্ট? তাহলে এই হার্ট ভার্বটার অ্যাডজেক্টিভ কি? তাহলে এটা হবে হার্টেনিং।
হ্যাঁ, হার্ট মানে হলো অন্তর বা হৃদয়, আর অ্যাডজেক্টিভ হিসেবে যখন আমরা এটাকে প্রকাশ করব তখন যেটা আন্তরিক বা উৎসাহ ব্যঞ্জক হবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভটাই হচ্ছে এটা হার্টেনিং। আচ্ছা, সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এখানে উঠলে কোন ক্রিয়াপদ? তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করবা, ইংলিশে যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব বলে, আর বাংলায় হলো সমাপিকা অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া দ্বারা তোমার কাজের একদম সম্পূর্ণ অর্থ বোঝায়, যেমন আমি ভাত খেয়েছিলাম, এই খেয়েছিলামটা, কিন্তু করে গিয়ে যেটা আসলে ফুল মিনিং করে না, এগুলোকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। 9 নম্বর হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। তারপরে আছে এভরি অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, অল অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। আর এ ফিউ অফ দ্যাট তো নয়, তো এটা দেখো ইচ বসে, যেহেতু প্রত্যেকে পেলো, তো এরকমই বাক্যটা হয় ইচ অফ দ্য বয়েজ, মানে এই নাউনটা 3 বয়েজ, নাউনটা বহুবচন থাকে, বাট সামনে ইচ বসে। আবার এখানে সিঙ্গুলার যদি ভার্বের বিষয় বসানোর বিষয় হতো বা থার্ড পার্সন সিঙ্গুলারের এস বসানোর দরকার হতো, এটা পাস্ট টেন্স আসছে জন্য আসলে সেই জিনিসটা বোঝা গেল না। তো এটা 10 নম্বরে মান নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া হয়েছে। এক্স মাইনাস 1/x সমান 2 হলে এটার 4 পাওয়ারের মান চেয়েছে। তো আমরা এটা এখন করব। আমরা 10 নম্বর অঙ্কটা আমরা খাতায় আসলে করে দেখাবো। তো এটা মান ছিল x মাইনাস 1/x সমান 2। আমরা এই মানটা নিয়ে উভয় পাশে বর্গ করব। 4 পাওয়ার থাকলে এটা 2 বার বর্গ করতে হয়। তো আমরা নিলাম x মাইনাস 1/x সমান হলো 2। এটা এখন আমরা উভয় পাশে যদি বর্গ করি তাহলে x মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এই পাশে 2 এর উপরে স্কোয়ার। এটা আমরা বর্গের সূত্রে ফেলবো, মাইনাসের যে বর্গের সূত্রটা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে থাকলো 4। তো এখানে উপর আর নিচের এক্স কাটা যায় গুণন সম্পর্কের ক্ষেত্রে। এখন মাইনাস 2টা আমরা ওই পাশে একবারে প্লাস করে দিলে 6 হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 6। এখন কিসের মান চেয়েছিল? 4 পাওয়ারের হলে দেখো এই পজিশনে আরও একবার উভয় পাশে বর্গ করতে হবে। সো এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই পাশেও বর্গ করলাম, আর এই পাশেও আমরা বর্গ করলাম। এখন আবারও যদি বর্গের সূত্রে ফেলি, তাহলে এটা a আর এটা b, প্লাসের বর্গের সূত্র, অর্থাৎ a স্কোয়ার করলে তোমরা জানো এটা x⁴ হয়ে যাবে, x স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর প্লাস 2ab প্লাস এটা অবশ্যই x⁴ হবে, এটার উপর যদি আমরা স্কোয়ার দিই, আর এই পাশে 6 6 36, আর এটা কাটা গেল। 2টাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলে 34 আসবে। তো মেবি এটাই অ্যান্সার, x⁴ প্লাস 1/x⁴ সমান 34, প্লাস 2টা এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। আমরা অপশনে দেখি, 34 আছে। আচ্ছা, নেক্সটে আমরা বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেনটা 11 নম্বর। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তাহলে ভাই বোন, তাই না? তাহলে এরকম যেমন তাল ও তমাল, যে ব্যাস বাক্যগুলো ও দিয়ে হয়, তা হচ্ছে মাসি পিসি, মাসি ও পিসি, তুমি ও আমি, এইগুলো সবগুলোই দ্বন্দ্ব সমাস বলা হয়। আচ্ছা, স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? এটা ইংল্যান্ড বা লন্ডনে অবস্থিত, যেটা হলো ব্রিটিশদের নিরাপত্তা একটা সংস্থার নাম। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস এটা, অনেক সময় বলতে পারে স্কটল্যান্ড ইয়ার্ড কি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তাহলে এটা আমি সাক্ষ্য দিয়েছি, মানে সাক্ষী দিয়েছি কথাটা হয় না, 3টে বাক্যে দেখো সাক্ষী রয়েছে, তাহলে এটা সাক্ষ্য দিয়েছি। তাহলে সাক্ষ্যটা হলো কি নাউন আকারে প্রকাশ হয় জিনিসটা। আচ্ছা, এবার আসো আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14, ভাজক ভাগফলের 10 গুণ আর ভাজক 0.5 হলে ভাজ্য কত? তো এখানে যেটা বিষয় সেটা হলো, এই যে বলে ভাজক ভাগফলের 10 গুণ, তার মানে কি ভাগফল যদি দেয়া থাকতো তাকে 10 দিয়ে গুণ করলে ভাজক পাওয়া যেত। দেখো উল্টা দিয়ে রাখছে ভাজকটাই। তো একটা জিনিস আরেকটা জিনিসের যত গুণ, আবার উল্টা পাশে সে কিন্তু তার তত অংশ, অংশ মানেই কি ভাগ করতে হয়। সো আমরা এখানে যদি ভাগফল দেয়া থাকতো তাহলে আমরা 10 দিয়ে গুণ দিলে সেটা ভাজক পেতাম, কিন্তু যেহেতু উল্টা ভাজক দেয়া আছে তখন মনে রাখবা 10 দিয়ে একে ভাগ দিলে তখন আমরা ভাগফলটা পাবো। তো আমরা আসলে বইয়ে যেটা করেছি ওটা খুব সংক্ষেপে করেছি, তোমরা আসলে ওখানে বুঝবা না ভালো, আমি এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি। যে ভাজক দেয়া আছে 0.5, তো আমরা ওইটা আগে লিখলাম যে ভাজক 0.5, তাহলে অতএব ভাগফল কত হবে? ভাগফল কি হবে? আমাদের শর্তটা কি দিয়েছে যে ভাজক ভাগফলের 10 গুণ,
আর ভাজক হলো এটা। তাহলে আমরা তো আগেই বুঝে গেলাম যে এটা 10 দিয়ে ভাগ দিতে হবে। সো ভাগফল হবে অবশ্যই 10 দিয়ে ভাগ, মানে 10 নিচে থাকবে, এটা উপরে থাকবে। তাহলে ভাগফল হবে এই ভাজকটা উপরে থাকলো 0.5 ভাগ 10। এটা আমরা এখন দশমিক ফিগারে নিয়ে আসতে পারি, যেহেতু এটাও দশমিকে আছে। সো এটা 10 দিয়ে ভাগ দিলে তোমরা যদি পারো এভাবে ভাগও দিয়ে নিতে পারো, বা এটা মৌখিকভাবেও করা যায়। প্রথমে এই দশমিকটা এখানে চলে যাবে, হ্যাঁ। তারপরে এই সব ক্ষেত্রে কিন্তু আসলে একটা একটা করে অঙ্ক পাই, মানে একটা শূন্য দিতে হবে। তার চেয়ে আমি এটি শিখি যে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে সরে যায় ভাগের ক্ষেত্রে। তো এখানে এক ঘর জাম করে বাম দিকে যদি সরে যায় তাহলে জিনিসটা হবে দেখো এরকম। সামনে একটা শূন্য দেবো প্রথমে দশমিক করার জন্য, 0.05, এটাই হবে ফিগার। ওখানেও ভাগ করলে তাই আসবে, প্রথমে একটা শূন্য দিয়ে নিতে হবে। তারপরে ভাগফলে দশমিক থাকলে আমরা একটা শূন্য এমনি নিতে পারি। তারপরে আমরা 5 বাদ দিলে 5 × 10 = 50। ওটার চেয়ে বরং এটাই সোজা হবে। সো এখন ভাজ্য চাওয়া হয়েছে, তো ভাজ্যের সূত্রই আছে তোমরা জানো। এখানে যেহেতু ভাগশেষের কথা বলা নেই, তাহলে অবশ্যই এটা নিঃশেষে বিভাজ্যর হচ্ছে যে অঙ্ক। তো ভাজ্য সমান ভাজ্য যেমন ভুলে গেলে তোমরা এইভাবে করতে পারো, নিঃশেষে বিভাজ্যর একটা ভাগ তৈরি করে। এটা তো ভাজ্য। ভাজ্য আর ভাজকের নামে কিন্তু সবাই গন্ডগোল করে, এই দুইটা কেউ করে না, এটা সবাই চেনে। ভাগফল, এটা ভাগশেষ। তো ভাজ্য আসলে এই মাঝেরটা। সেক্ষেত্রে এটা দেখো কিভাবে আসে, এটা যদি আমরা বক্স করে দিই 3 × 6, অর্থাৎ ভাজক গুণন ভাগফল। আর গুণনের সময় আসলে যে কোনো একটা আগে বলা যায়। আমি যদি বলি ভাগফল গুণন ভাজক, তখনও কেউ ভুল ধরতে পারবে না। সো ভাজকটা আমাদের ছিল 0.5, আর ভাগফল আমরা পেলাম 0.05। আর দশমিকের গুণনগুলো আসলে বোকা যারা তারাই করে। যেটা করতে হয় 5 × 5 = 25, তারপরে এই ডান দিক থেকে ঘর গুণে দশমিক দিতে হয় এখানে। তো এখানে আছে 1 2 ঘর পর, আর এখানে 1 ঘর টোটাল করে নিতে হয় 3 ঘর। তাহলে ঘর শর্ট হলে শূন্য দিতে হয়, 1 2 3, সামনে একটা দশমিক দিলাম, সামনে একটা শূন্য দিলাম। তো এটাই হবে আমাদের রেজাল্ট, 0.025। যদি সব কিছু ঠিক থাকে, হ্যাঁ এটা ওকে আছে, এই যে 0.025। তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি? তো অধিক অপাদান তিল হতে, এখানে তোমাকে ধরে নিতে হয় যে তিল হতে তৈল হয়। তো হইতে থেকে হলে এটা সবসময় অপাদান কারক হয়, আর এ উচ্চারণ হলে সপ্তমী বিভক্তি হয়। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে, এটা সবাই আমরা জানি নিশ্চয়ই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এটা কোন সময় লিখেছিলেন এরকম একটা তথ্য এখানে রয়েছে। হচ্ছে যে গ্রন্থটির নাম, এটা 2018 সালের 18ই জুন এটা প্রকাশিত হয়। বঙ্গবন্ধু 1966 থেকে 69 সালে সেন্ট্রাল জেল, যেটা ঢাকা সেন্ট্রাল জেল কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় 1967 সালের মাঝামাঝি সময়ে এটা লেখা শুরু করেন, যাতে 1955 সাল পর্যন্ত ঘটনাবলীগুলো স্থান পেয়েছে। আচ্ছা, এটা দশমিকের একটা গুণন দেওয়া হয়েছে, সেটা হলো 0.4 গুণন 0.02, আর তাহলে এটা 8 ধরতে হবে। 0.08 সমান কত? তো একটু আগে যেটা বললাম, দশমিকের গুণন আসলে যারা বোকা তারাই করে। এটা আমরা নর্মালি যেটা করব, যে 8 2 8 2 16, আর এদিকে 4 16 64। এটা আমরা রাফে চট করে আগে যদি 64 লিখে ফেলি, তারপরে আমাকে ঘর গুণে দশমিক দিতে হবে। দেখো 1 2 3 4 5 ঘর পর। সো আমি 64 লেখার পরে এদিক থেকে যদি 5 ঘর পর দশমিক দিতে যাই, তাহলে এই 2 ঘর তো হলো 2 3 4 5, আরও 3টা শূন্য লাগলো, তারপরে দশমিকটা দিলাম, তারপরে সামনে একটা শূন্য দিলাম প্রথমে দশমিক পড়ার জন্য। এইভাবে এটা করতে হয়। সাপের বিষে কি থাকে? তাহলে লেড মনোঅক্সাইড, ক্লোরিক অ্যাসিড, জিঙ্ক সালফাইড। তো এটাই অ্যান্সার, সাপের বিষে জিঙ্ক সালফাইড নামে কেমিক্যাল থাকে। আচ্ছা, এবার একটা মুনাফার অঙ্ক আমরা দেখছি। 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে, মানে আবার একটা মুনাফার হার চেয়েছে, বিনিয়োগে এত টাকার, তাহলে এটা একটা আসল, 3 বছরে ওই একই মুনাফা হবে। তো যেটাই হোক, আমাদের এই প্রথম অংশ থেকে সরল মুনাফা যেটা আমরা বলি আই, এটা কিন্তু আগে বের করতে হবে। তো এখানে করে দেওয়া আছে, আমি এখানে দেখাই যে সরল মুনাফা আই সমান হচ্ছে PRN। পিটা হলো আসল, আরটা হলো মুনাফার হার, আর এনকে বলা হয় সময় এই অঙ্কে। সো পি এখানে আমাদের ছিল 6000 টাকা আসল, এটা বসিয়ে দিলাম। এন এর মান ছিল 5, আর মুনাফার হার যখন দেয়া থাকে এই অঙ্কগুলোতে, তখন এটাকে তোমাকে 8%, তারপরে এটা পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হয়। তাহলে 8/100 করলে এই যে এই ঘটনাটা হবে। আর বাকিটা আমরা এটা কাটাকাটি করতে পারি, এটার সাথে এটাও যায়, বা এটা দিয়ে একবারে এটাকে কাটলে 2টা শূন্য কমে যাবে। তারপরে এই 8 5 আর এখানে 60 গুণ করলে এটা আসবে। এটা আমরা একটা সরল মুনাফা পেলাম। এখন আমরা দ্বিতীয় অংশে যখন ঢুকবো, এখন বলছে কোন সরল হারে, তার মানে এখন আর এর মানটা হোয়াট, হ্যাঁ, আর এটা হলো আসল পি, আর এন এর মান এখন 3 বছর। ওই মুনাফা মানে আগে আমরা যে মুনাফাটা বের করলাম আমরা সেটাই নিতে পারবো। সো এটা নেয়ার পরে আমরা এখানে আসলে দেখলে হয়তো বা বুঝবা না তোমরা, আমি একটু বোঝানোর চেষ্টা করছি জিনিসটা।
যে আমরা ওখানে মুনাফা যেটা পেলাম সেটা হলো কত 2400 টাকা। তো এটা আমাদের 19 নম্বর অঙ্ক 19। মুনাফা আইটা কিন্তু আমরা আই সমান PRN করে 2400 টাকা পেলাম। আচ্ছা এখন নতুন করে কি কি দেওয়া আছে দেখো। আসল হলো 10,000 টাকা, তাহলে পি হলো 10,000 টাকা। আর সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এন, এটা দেওয়া আছে হলো 3 বছর। আর এখানে একটা কথা দেখো বলছে, আর মুনাফার হারটা হোয়াট, এই যে কোন সরল হারে, তার মানে মুনাফার হার চাচ্ছে, ওই মুনাফা পাওয়া যাবে। তার মানে মুনাফা আমরা যেটা আই 2400 টাকা পেয়েছি আমরা সেটা ইউজ করতে পারবো, 2400 টাকা। এখন দেখো আর চেয়েছে, তাহলে আমরা আই সমান PRN এর এই সূত্রটা থেকে করব, আই সমান PRN। তো আমরা পুরো সাইডটা যদি ট্রান্সফার করি, কেননা আর যদি একাই এই পাশে নিয়ে আসো এটা 1/r লিখতে হবে, আবার বজ্র গুণন করতে হবে, তার চেয়ে এইসব ক্ষেত্রে সবসময় মনে রাখবা সমান চিহ্নের ডান পাশের কোনো জিনিসের মান দরকার হলে পুরো সাইডটা এই পাশে নিয়ে আসবা, এটাকে প্রতিসাম্য বিধি বলা হয়, সাইড ট্রান্সফার। এক্ষেত্রে কোনো চিহ্নর সমস্যা হয় না, যে প্লাস ছিল মাইনাস এরকম কিছু ভাবতে হয় না, এই সুবিধাটা। তো এখন আমরা আর এর সূত্র চাই, তাহলে আরটাকে বামে রেখে PN-টা আমরা ওই পাশে পাঠাবো, তাহলে আইটা ওই পাশে উপরে থাকলো। আর এর সাথে সম্পর্কটা দেখতে হয় যে PRN এর কি সম্পর্ক, কোনো চিহ্ন না থাকলে গুণন ধরতে হয়, তাহলে ওই পাশে গেলে ভাগ হতে হয়, তাহলে এটা হবে PN। এখন বলতে পারো এখানেও তো ওই পাশ থেকে পুরো সাইডটা নিয়ে আসলে আসলে কোনো চেঞ্জ হয় না। এখন জাস্ট আমরা মান বসাবো, আয়ের মান দেওয়া আছে 2400 টাকা, আর পি দেখো নতুন করে যেটা চেঞ্জ করে দিয়েছে 10,000 টাকা আমরা লিখেছি, সেই 10,000 টাকাটা নেব এখানে, একক দশক শতক হাজার, আর এন এর মান হচ্ছে 3। বাস, যেহেতু সংক্ষিপ্ত আমরা এইভাবে 0 0 ক্যান্সেল করে দিতে পারি, আর এটা দিয়ে আমরা কাটাকাটি করি, 8 বার যায়, তাই এদিকে আরও কিছু কাটা যায়, 4 দিয়ে যায়, 4 দুগুণে 8, আর এটা 4 25 100। আর যেখানেই মুনাফার হার এই সূত্রের সাহায্যে বের করা হয়, এখানে সবসময় জিনিসটাকে শতকরায় প্রকাশ করে নিতে হয়। তো শতকরায় প্রকাশ করতে গেলে তোমরা মনে রাখবা যে একটা ভগ্নাংশকে 100 দিয়ে গুণ দিলেই, আর অবশ্যই এই লাইনে একটা পার্সেন্ট চিহ্ন দিতে হবে। আসলে নিচেও আমরা একটা 100 দিয়ে গুণ দিয়েছি, নিচের 100 মানে কিন্তু পার্সেন্ট। সো এখন আমরা যদি কাটাকাটি করি, এটা 4 4 দুগুণে 8, তাহলে উত্তর হবে 8%। যদি সব ঠিক থাকে তাহলে আমাদের এখানে অপশনেই আছে 8% সরল মুনাফায়। আমরা একটা ভুল করেছি, ভুলটা হলো 2400 টাকা, 0.8 না, এই 8%ই কিন্তু এটা অপশনে আসলে যখন এটা অপশনের বিষয়, অপশনে 8% এইভাবে যেহেতু দেয়া নাই অপশনটা, তখন আমরা চিন্তা করব যে এটাও একটা চালাকি করছে, যে পার্সেন্ট তুলে দিলে যে নিচে 100 আসে, সেক্ষেত্রে আমরা দেখো 8/100 যদি করি, তাই না, তাহলে এটা ভাগ দিলে যে একের পরে 2টা শূন্য আছে, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এই 1 ঘর, একটা শূন্য নিয়ে 2 ঘর, এই অপশনে যেহেতু এইভাবে আছে একই জিনিস, সো এটাই আছে। আমিও একটু ভরকে গিয়েছিলাম যে কী হলো। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাচ্ছি স্রোতের অনুকূলে প্রতিকূলের একটা অঙ্ক। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল, এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে আবার ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত কিলোমিটার। তো এখানে আসলে অনুকূল প্রতিকূল বলে এমনি একটু ঘাবড়ায় দিয়েছে। হ্যাঁ, আসলে এখানে গড় চাইলে সেই জিনিসটার কোনো সমস্যা না, অনুকূল প্রতিকূলের সূত্র দিয়ে এখানে কিছু করতে হবে না। এখানে টোটালি আমাকে যেটা জানতে হবে যে সে দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল, এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে হ্যাঁ, এটা আসলে দরকার হবে। তো এখানে একটু ভাস্টলি বুঝতে গেলে আসলে তোমাদের অনুকূল প্রতিকূল কার্যকরী বেগের দুটো সূত্র আছে, আমাকে সেইটা দেখাতে হবে। এরা আসলে বইয়ে খুবই শর্টলি করেছে, এটা দেখে কিছুই বুঝবে না তোমরা। আর গড় গতিবেগ চেলে আসলে অনুকূল প্রতিকূল লাগবেও না, দেখি আর একটু ভালো করে, x + y কিলোমিটার। আচ্ছা, এখন ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল, 6 কিলোমিটার প্রতিকূলে স্থানে ফেরল, যাতায়াতের গড় গতিবেগ কত কিলোমিটার। তো ওরা যেটা করেছে এইভাবে 2xy, সেটাই বললাম যে এইভাবে হঠাৎ করে দেখে আসলে কিছুই বুঝবে না, xy কি ধরলো কিছুই নেই, কিলোমিটার পার ঘন্টা, এটা আমি নিজেই বুঝলাম না ওরা কী করলো। তো যাই হোক, অনুকূলের কার্যকরী বেগের একটা সূত্র আছে দেখো। অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যায় আমার নৌকাও সেদিকে যাচ্ছে। তো অনুকূলে
এটাকে কার্যকরী বেগ বলে, অনুকূলে কার্যকরী বেগ সমান এটার সূত্র যেটা সেটা হলো নৌকার প্রকৃত বেগ যোগ নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। আর প্রতিকূলে কার্যকরী বেগের সূত্র হলো নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। তো আমরা এখান থেকে দেখি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে, তাহলে এটা স্রোতের অনুকূলের কার্যকরী বেগ। হ্যাঁ, কোনো স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে আবার সেই একই জায়গায় ফিরে আসলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত কিলোমিটার। তো এখানে আসলে দূরত্বটা দেয়া নেই, তো আমরা ওই দূরত্বটা যদি ধরে নেই যে মনে করি, কারণ সে যত দূর গেছে তত দূরই আবার ফিরে আসছে, তাহলে মনে করি সংক্ষেপে লিখছি যে দূরত্ব মানে নৌকাটা কতটুক গিয়েছিল একবার যাওয়ার সময়, দূরত্ব হলো x কিলোমিটার। তো এটা যদি হয় তাহলে অনুকূলে দেখো অনুকূলে কি অবস্থা দাঁড়ালো, অনুকূলে এটা কিন্তু কার্যকরী বেগটা দেয়া আছে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে অনুকূলে কার্যকরী বেগ 1 ঘন্টায় যেহেতু 10 কিলোমিটার আর এখানে আমাদের দূরত্ব আছে x কিলোমিটার, তাহলে যাওয়ার সময় তার কত টাইম লাগছে টাইমটা বের করতে গেলে আমরা টাইমটাকে ডানে ফেলবো, কিলোমিটারটাকে বামে দেবো। তো অনুকূলে আমরা এইভাবে বলবো 10 কিমি যায় 1 ঘন্টায়। তো এটা ঐকিক নিয়মের অঙ্ক যেহেতু আগে একে বের করতে হবে, 1 কিলোমিটার যায় 1/10 ঘন্টায় আর x কিলোমিটার গিয়েছিল যেহেতু, তাহলে 1 গুণন x করলে আসলে এটা xই আসবে, তো x/10 ঘন্টায়। ঠিক একইভাবে আমরা প্রতিকূলে হিসাব করব আবার। প্রতিকূলে দেখো সে হলো ঘন্টায় 6 কিলোমিটার করে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে প্রতিকূলে 6 কিমি যায় 1 ঘন্টায় যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 1/6 ঘন্টায় আর যতদূর গেছে তত দূরই যেহেতু ফিরে আসছে তাহলে আমরা সেই দূরত্বটাকে x ধরেছি, তো x কিলোমিটার যায় x/6 ঘন্টায়। আচ্ছা, এখন গড় গতিবেগ চেয়েছে, তাহলে এখানে যেটা করতে হবে যে তার মোট দূরত্ব কত হলো, তাহলে মোট দূরত্ব, তাহলে গেল x আবার ফিরেও আসলো x, তাহলে x যোগ করলে 2x আর মোট সময়, তারপরে এটা ভাগ দিলেই গড় বের হয়ে যাবে। এই সিস্টেমে অঙ্কটা করতে হবে। তো মোট সময় হলো এই যে একটা x/10 যোগ এই দুটো যোগ করে নিতে হবে x/6 ঘন্টা। এখন আমরা যেটা করব এটা ভগ্নাংশের যোগ লসাগু করে করতে হবে। তো 6 আর 10 এর লসাগুটা করে নিই, 2 দিয়া 3 বার, 3 × 4 = 15, 30 লসাগু। তো 10 দিয়ে যায় 3 বার তাহলে 3x আর 6 দিয়ে যায় 5 বার তাহলে 5x, তাহলে 8x/30 ঘন্টা। এখন যেটা করতে হয় মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিতে হয়, তাহলেই গড় বের হয়ে আসবে। সো গড় সমান হচ্ছে মোট দূরত্ব 2x ভাগ এটা, অর্থাৎ 8x/30। আর ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা জানো ভাগ থাকলে গুণন দিয়ে উল্টায় দিতে হয়, 30 দিলাম উপরে 8x দিলাম নিচে, তাহলে x কাটা যাবে, এদিকেও কিছু কাটাকাটি আছে, 2 দিয়ে এটাকে যায় 4 বার, আবারও 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 2 বার, 2 দিয়ে 15 বার। এখন অপশনে সমস্ত অথবা দশমিক থাকতে পারে, এটা দশমিকে নিয়ে আসলে 7.5 হবে, আর সমস্ত হলে যেটাকে আমরা 12.5 বলি, সরি 7.5, 7 সমস্ত 2/1, দুটো কিন্তু একই জিনিস। অপশনে যেমন থাকবে, হ্যাঁ পয়েন্ট দিয়ে আছে 7.5, সো এটাই অ্যান্সার। এরা দেখো কতটা শর্ট করেছে, এভাবে বোঝা আসলে আমি নিজেও যেমন বুঝিনি কি করবো। আচ্ছা, তো এখন আমরা পরের প্রশ্নে যাব। 21, মৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়, তাহলে এটা পাল আমলে দেখা গিয়েছিল, পাল তাম্র শাসন আমলে। আর এই বিষয়টাকে হলো তখন খুব একটা অরাজকতা চলছিল ওই সময়টা, এই অরাজকতাটাকেই হচ্ছে যে সংস্কৃত ভাষায় মৎস্যন্যায়ের যুগ বলা হয়েছিল। আচ্ছা, শুদ্ধ বাক্য চেয়েছে, তো বাংলা ব্যাকরণে যেটা হয় যেটা থার্ড পার্সন সেটা আগে আসে, হ্যাঁ তারপরে সেকেন্ড পার্সন বসাইতে হয়, তারপরে ফার্স্ট পার্সন। অর্থাৎ এটা মনে রাখার একটা সুন্দর সিস্টেম, থার্ড পার্সনকে আমরা যদি 3 দিয়ে ভাবি 3, হ্যাঁ আর সেকেন্ড পার্সন মানে 2 আর ফার্স্ট পার্সন হলো 1, তাহলে 321। বাংলা ব্যাকরণে সাবজেক্ট বসানোর নিয়ম কোন পার্সন আগে পরে হবে 321, থার্ড পার্সন তারপরে সেকেন্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন। ওকে, আচ্ছা, কোন মানুষ একা বাস করতে পারে না, কোনো মানুষ একা বাস করতে পারে না, সঠিক ইংরেজি কোনটা, তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, এটাই, অন্যগুলো একটাও না। দেখো নান ক্যান লিভ অ্যালোন, এটাও না। নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, তাহলে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা,
দ্য অ্যাম্বাসেডর কল্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা বিষয়, ড্যাশ দ্য প্রেসিডেন্ট। তা এখানে আমরা যদি অন দিই, কল্ড অন, তাহলে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা অন দেওয়ার সাথে সাথে একটা মিনিং তৈরি হয়ে যাবে। সেই কল অন, অথবা এখানে আপনও দেওয়া যায়, অপশনে আপন ছিল না। হ্যাঁ, সামবডি অর্থ হলো কারোর সাথে সাক্ষাৎ করা। অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলেন, এরকম একটা বাক্য। আচ্ছা, ওষ্ঠধ্বনি, ওষ্ঠ মানে যেহেতু ঠোঁট, তোমরা উচ্চারণ করে দেখো, প ফ ব ভ ম সবগুলো ঠোঁটের মধ্যে উচ্চারণ হয়, সো এগুলোকে ওষ্ঠধ্বনি বলা হয়। এক দোকানদার এত % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন, যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার চাইতে এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা যেভাবে করতে হয় সেটা হলো পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে আমরা জানি আগে একটা কাজ করে নিতে হয়, সেটা আমরা এখানে করা আছে দেখি। দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে এত % ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ দিতে হয়, আর লাভ হলে যোগ করতে হয়। তো এটা আমরা 100 থেকে বিয়োগ দিয়ে নিলাম, এটা 100 রাফে তোমাদের 100 দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে তার নিচে এটা বসিয়ে বিয়োগ করতে হবে 87.5। আর একই রকম 100 টাকা ক্রয় মূল্য হলে 25% লাভে বিক্রয় মূল্য, লাভের সময় যোগ দিতে হয়। এখন ঠিক দেখতে হয় এই জিনিসটার কারণেই, এইটা দেখো 30 টাকা বেশি মূল্যে বিক্রি করা, একটা জিনিস একটা দামে বিক্রি করা আর বেশি দামে বিক্রি করা দুটো কিন্তু ভিন্ন। যেমন আমি একটা কলম 5 টাকা দামে যদি বিক্রি করি তাহলে এটা নর্মালি বলবো যে কলমের বিক্রয় মূল্য, কিন্তু নেক্সট টাইম আমি যদি ওই কলমটা 9 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু ওই 9 থেকে 5 বিয়োগ দিলে যেটা হবে 4 টাকা, সেটাকে আমরা বলবো বেশি বিক্রয় মূল্য। সো এখানেও যেহেতু বেশি বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে হলো দুই বিক্রয় মূল্যের পার্থক্য। যেমন 9 টাকায় বিক্রি করলাম, পর আগের বার বিক্রি করেছিলাম 5 টাকায়, তাহলে দুইটার পার্থক্য মানে বিয়োগ 4 টাকা। হ্যাঁ, তো এইখানেও আমাকে দেখো এই দুই বিক্রয় মূল্য বের করে এখন এই দুই বিক্রয় মূল্যটা বিয়োগ দিতে হবে বড়টা থেকে ছোট। তো এটা যেহেতু বড়, এটা ছোট, আর এখানে আমরা বিয়োগটা দেওয়ার সময় বিভিন্ন ভাষা বলতে পারি, এই যে বিক্রয় মূল্যের পার্থক্য এটাও বলতে পারি, অথবা বেশি বিক্রয় মূল্য, অধিক বিক্রয় মূল্য এরকমও বলতে পারি। তারপরে এটা দিয়ে আবার সাজাইতে হবে, অঙ্কটা ক্রয় মূল্য চাই সবসময়। এইখানেও একটা কথা আছে, এখানে যদি বেশি কথাটা না লেখো তাহলে কিন্তু অঙ্কটায়, মানে যদি রিটেন পরীক্ষা হয় তাহলে এটা কিন্তু শুধু বিক্রয় মূল্য না, এটা বেশি বিক্রয় মূল্য। তো এত টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সবসময় 100ই ধরা হয় পার্সেন্টে। তারপরে একে কত, একই নিয়মে চলে গেলাম, আর ওই যে 30 টাকা বেশি বিক্রয় মূল্য ছিল, ওই 30 টাকায় কত, তারপরে এটা কাটাকাটি করলে এটা চলে আসবে। পরাজয় শব্দটিতে কোনটি উপসর্গ? এটা একদম সোজা প্রশ্ন। পরা উপসর্গ পূর্বে যেহেতু বসে। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? এগুলো অবশ্যই তারিখ মনে রাখতে হবে, 1990 সালের 26শে জানুয়ারি। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? তো এই কোশ্চেনটা অ্যান্সার দিতে গেলে যেটা লাগে, আসলে প্রথমটাই অ্যান্সার হয়ে গেছে জন্য আমি এগুলো দেখাচ্ছি যে এই গ্রুপে যে 3টা করে বাহু আছে তার মধ্যে সবচেয়ে বড় বাহু যেটা, অর্থাৎ এখানে দেখো 6, তার উপরে স্কোয়ার করতে হবে, 6 6 36। এটা যদি এমন হয় যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের সমান, তাহলে সেই অপশনটা দিয়েই সমকোণী ত্রিভুজ আঁকা যায়। কারণ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যে পড়েছি অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ারের সমষ্টি। বাকি এই যে 3টা অপশন আছে খ গ ঘ, কোনোটাতে এটা হবে না। দেখো 12 স্কোয়ার করলে 144 হবে, আর সমান সমান যদি হতো 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দেখো, এটা হবে না। শুধুমাত্র এই অপশনেই হবে। বড় বাহু হলো 13, বড়টাকে অতিভুজ ধরতে হয়, ও একাই এক পাশে থাকে। 13 স্কোয়ার করলে 169 হয়, আর এইদিকে 12 স্কোয়ারে 144, আর যোগ 5 স্কোয়ারে 25, 144 আর 25 যোগ করে দেখো 169 হবে। সো এইটাই অপশন কারেক্ট। চুজ দ্য কারেক্টলি স্পেলড, তাহলে ভলান্টারি, যেটা স্বেচ্ছাসেবক বলা হয়, এই বানানটা। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? 1526। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে, মানে ওই সংখ্যাটারই 40% বিয়োগ দিলে 30 হয়। তো আমরা সংখ্যাটা যদি x ধরে নিই, আমরা 32 নম্বরে আছি, আমরা ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে আমরা একটা সমীকরণ গঠন করব, দেখো কিভাবে। একটি সংখ্যা থেকে, তাহলে থেকে মানে বিয়োগের কথা বলবে, একটি সংখ্যা মানে x, এটি থেকে, হ্যাঁ এটা আসলে ক্লিয়ার করে বলে নেই যে x এরই সংখ্যাটিরই 40%, কিন্তু এটা বুঝে নিতে হবে যে কার 40% হবে, এই সংখ্যাটারই। তো x এর 40% মানে কি, x এর বা গুণন, বাংলা না ইংলিশে দিচ্ছে সেটা দেখি, হ্যাঁ বাংলায় 40%, আর পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হয়। সো এইটাই কিন্তু আমাদের একটা সমীকরণ করলে সমান সমান হয় 30। ব্যাস, এই সমীকরণটা যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন এটা আমরা একটু কাটাকাটি করে নিতে পারি, 0 0 কাটি, 2 দিয়ে 2 বার, 2 দিয়ে 5 বার, তাহলে x মাইনাস, আর এটা সংখ্যাটা আগে লিখতে হয়, 2x বাই 5 সমান সমান 30। এখন এটা আমরা লসাগু করে দিলাম, 5 লসাগু, এখানে হবে 5x, যেহেতু নিচে x 1 আছে, আর এটা একই হলে উপরে যা আছে তাই বসে। সো এটা হলো 30। নেক্সট আমরা উপরে এটা বিয়োগ করে নিই,
তাহলে এটা হবে 3x, 3x বাই 5 সমান সমান 30। এখন এই 5 ভাগ আছে ওই পাশে, যে আমরা গুণন করে দেব। গুণটা না করে আমরা যদি এইভাবে রাখি তাহলে সুবিধা হয় কাটাকাটি করতে। নেক্সট লাইনে আমরা এক্সটা ওই পারে বাই করে নিচে পাঠিয়ে দিই। তাহলে 30 গুণন 5 বাই 3, এটা 3 10 30, তাহলে 5 10 50, তাহলে সংখ্যাটা নির্ঘাত 50। ওকে, তো আমরা 32 নাম্বার শেষ করলাম। এবার আমরা 33 নাম্বারে যাব। 33 ডগ ডেজ, এটা একটা ফ্রেজ, ইডিয়াম ফ্রেজ। যেমন ক্যাটস অ্যান্ড ডগস একটা ওয়ার্ড আছে, ফ্রেজ। হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি মুষলধারে বৃষ্টি। আর এখানে যেটা দেওয়া আছে ডগ ডেজ, ডগ ডেজ মিনস হলো হট ওয়েদার। হ্যাঁ, তাহলে মানে উষ্ণ, মানে গরম গরম আবহাওয়া যেটা। শুদ্ধ বানান কোনটি? তাহলে ত্রিভুজ, কেননা পূর্ণ বানানে কিন্তু দীর্ঘ হয়, আর শূন্য বানানে আবার এখানে দেখো মূর্ধন্য দিয়েছে, এটা দন্তন্য হয়। যাই হোক, ত্রিভুজ বানানটা আগে দীর্ঘকাল লিখত ভয়ে, এখন হস্যকারী দেওয়া হয়। সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? 8টি। আচ্ছা, দ্য সিনোনিম অফ স্ট্রিংজেন্ট, স্ট্রিংজেন্ট, হ্যাঁ, এর সিনোনিম ওয়ার্ড মানে সমার্থক শব্দ চেয়েছে, যেটা হবে রিগোরাস। এটা মানে হলো কঠোর, এটা মানেও কঠোর। অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স, কনফারেন্সের সবগুলো পিপল আর ম্যাথমেটিক্স টিচার্স। এটা একটা ভালো জিনিস। তোমার মনে হতে পারে দুইটা কেন বহুবচন হলো? আসলে ম্যাথমেটিক্স বানানটাই লাস্টে একটা এস আছে, সো গণিতের টিচার এরকম হবে, ম্যাথমেটিক্স টিচার। আচ্ছা, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, সঠিক ইংরেজি কোনটি? তিরস্কার মানে গালি দেওয়া এরকম। দ্য অথরিটি লুক হিম টু টাস্ক, আনকমন ইংলিশ, এগুলো আসলে জানা না থাকলে বলাই সম্ভব না। আচ্ছা, লুক বিফোর ইউ লিভ, এটা একটা প্রবাদ বাক্য। এর অর্থ কি? তাহলে ভাবিয়া করিও কাজ, মানে কোনো কাজ করার আগেই ভাবিও, এটা লুক বিফোর ইউ লিভ। আচ্ছা, যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা গড় নম্বর কত? আচ্ছা, তাহলে আমরা এটা অঙ্কটা করব, বা এখানে করে দেওয়া আছে, আমি যদি এখানে দেখাতে পারি দেখাই। 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে, তাহলে 15 জন ছাত্রের গড় নম্বর হলো ইংরেজিতে কত? 80। আর গড় থেকে মোট বের করার সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা। সো এখানে 15 জন ছাত্রের তাহলে মোট নম্বর হবে গড় গুণন রাশির সংখ্যা, 15 গুণন 80 করলে 1200। ঠিক একইভাবে 10 জন ছাত্রের যেটা 90 নম্বর পেয়েছিল, এইটাকেও আমরা মোট নম্বরে আসবো, যে 10 জন ছাত্রের মোট নম্বর, তাহলে গড় গুণন রাশির সংখ্যা 90 গুণন 10 900। তো এখানে আমরা যদি এরকম যোগ করি 15 আর 10, তাহলে 25 জন ছাত্রের এটা যোগ দিলে 25 জন ছাত্রের মোট নম্বর হবে। আর যেহেতু গড় নম্বর চেয়েছে, তাহলে গড়ের সূত্র হলো মোট ভাগ রাশি, অর্থাৎ এখানে রাশি 25, 25 দিয়ে ভাগ দিলেই 84 বার আসবে, এটাই হবে। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? তাহলে এখানে যুক্ত বর্ণ ছিল যুক্ত খ, তোমরা মেবি জানো। যুক্ত খ হচ্ছে ভাঙলে ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ পাওয়া যায়, এটা জানতে হবে। আর এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, আফটার একটা অনুপাত চিহ্ন দিয়ে বলেছে বিফোর, তো এখানে কোনটা রাইট? তো দেখো, সাকসেসর আর প্রেডিসর, এটা আসলে মিনিং জানা না থাকলে করা সম্ভব না। এটা দেখো মিনিংটা যেটা এখানে বলা আছে, আমরা দেখে নিই, যে আফটার মানে হলো পরে, আর বিফোর মানে পূর্বে, এর মাঝে তাহলে কি পরে আগে এরকম একটা সম্পর্ক আছে। ঠিক তেমনি সাকসেসর মানে হচ্ছে উত্তরসূরি, আর এটা একটা ভালো দেখা যায় না, প্রেডিসর মানে হলো পূর্বসূরি। তাহলে উত্তরসূরি আর পূর্বসূরি, উত্তরসূরি হলো পরের প্রজন্ম, আর পূর্বসূরি হলো কি আগের প্রজন্ম, এই দিক থেকে ওটার একটা মিল আছে। দ্য লেডি প্রাইডস হার সেলফ ড্যাশ হার বিউটি, তাহলে আপন একটা প্রিপোজিশন বসবে এখানে। মৌলিক স্বরবর্ণ কয়টি? তাহলে এটা জেনে রাখতে হবে 60টি। মৌলিক স্বরবর্ণ 60টি, আর যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ হলো 2টি, আর নাসিকা বর্ণ 5টি, আর উষ্ম বর্ণ 4টি। 5টা বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট লাগবে? ঐকিক নিয়মের অঙ্ক, সুন্দর সাজালেই হয়ে যাবে, যে 5টা বিড়াল 5টা ইঁদুর ধরে 5 মিনিটে। তো একসাথেও দুইটা চেঞ্জ করা যেত, দুইটাই একে একে নিয়ে আসা, একটা একটা করে করেছে ওরা, যে এটা 5, আমরা ইচ্ছে করলে যদি বলি যে এটাই 1 করবো, এটাই 5 রাখবো, অথবা দুইটাই একসাথে চেঞ্জ করবো, কোনোটাই সমস্যা না। একসাথে যদি দুইটা চেঞ্জ করো তাহলে এই লাইনটা আসতো সেকেন্ড লাইন হিসেবে। সেক্ষেত্রে না, এখানে বোধহয় একটু সমস্যা আছে, দেখি আগে। আচ্ছা, আমরা একটা করে করি। যখন 5টি বিড়াল একটা ইঁদুর ধরবে, তাহলে তার কম সময় লাগবে, 5/5 ভাগ হলো। আর এটা যখন একে দিলাম, তখন এই 5,
যখন তুমি বিড়ালের সংখ্যা বাড়াবা, এটা একটা বিষয় আছে, এই 5-এর নিচে যখন 1-এ বের করবা, বিড়াল যখন কমায় দিবা, হ্যাঁ, তখন কিন্তু সে কম বিড়াল ধরতে পারবে। তো এই 5 উপরে গেল কেন? আচ্ছা একটু দেখি, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিটে। এখন সেখানে 5টা বিড়াল যদি একটা ইঁদুর ধরে তাহলে তার কম সময় লাগবে। আর এটা একটা বিড়াল এটা তো আর চেঞ্জ হয়নি, একটা বিড়াল, তাহলে এইটা 5টা উপরে দিল। একটা বিড়াল যদি একটা ইঁদুর ধরে, একটা বিড়াল একটা ইঁদুর ধরতে, ও ঠিক আছে, হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে বিড়ালের সংখ্যা যখনই তুমি কমায় দিবা তখন কিন্তু এটা যেহেতু সময় ডানে টাইম আছে, তাহলে বেশি সময় লাগবে, এই কারণে এই 5 কিন্তু উপরে যাবে। ঐকিক নিয়মের কিছু অঙ্ক আছে, দিন খাদ্যওয়ালা অঙ্ক, যেগুলো একে গুণন হয় সেরকম। আর যেটা একে যেটা গুণন হবে পরেরটা যখন বের করবো এটা ভাগ হবে, আর যেটা একে ভাগ হবে পরেরটা বের করলে গুণ হবে। তো এই জায়গায় 100-তে যখন আমরা বের করেছি তখন যেহেতু আগেরটা এই 5 উপরে গিয়েছিল, আর 100 তাহলে নিচে যাবে, অর্থাৎ ভাগ হবে। আর এইখানে যখন 100 দিব তাহলে ওই 5 যেহেতু ভাগ হয়েছিল তাহলে এটা গুণন হবে। এইভাবে এই ক্যালকুলেশন করে কাটাকাটি করলে হয়ে যাবে। আই ক্যানট অ্যাফোর্ড, তাহলে আই ক্যানট অ্যাফোর্ড টু পে সাচ হাই প্রাইজেস। তাহলে অ্যাফোর্ড মানে হচ্ছে কি সামর্থ্য থাকা, এরকম এরকম যেহেতু মডালস অক্সিলারি ভার্ব আছে, এরপরে একটা ভার্ব লাগবে, প্রিন্সিপাল ভার্ব। তো এইখানে কিন্তু অ্যাফোর্ডটাই হলো ভার্ব। ট্রাইও একটা ভার্ব, কিন্তু ট্রাই এখানে মানানসই হচ্ছে না, আই ক্যান নট ট্রাই। আর অ্যাবল কিন্তু অ্যাডজেক্টিভ, আর বাট তো কনজাংশন, এগুলো হবেই না। আচ্ছা, ওয়াই এর মান কত হলে এত একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? এরকম একটা অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি। এখানে লিখেছে এরা যে সঠিক উত্তর হবে ওয়াই সমান 40। অনেক সময় আসলে প্রশ্নে ভুল থাকে, তো আমরা দেখি কিভাবে করেছে। তো এটা যেটা করতে হবে যে এটাকে দেখো 4x লিখে তারপরে স্কোয়ার দিলে 16x স্কোয়ার হয়। আর এটা যদি আমরা মাঝে ফাঁকা রেখে এটা 5 স্কোয়ার দিই তাহলে 25 হয়। আর মাঝখানে আমরা 2ab মিলাবো, 2 ডট এটাকে a আর এটাকে b ধরবো। তাতে করে কি হয় দেখো, এটা গুণ করলে 4 5 20, 20 দুগুণে 40xy, মাইনাস 40xy। এখন অঙ্কে আছে শুধুমাত্র মাইনাস xy, তাহলে একটা আমরা এই মাইনাস xyটা বসিয়ে দিলাম। আর এইটাকে ঠিক করার জন্য আমরা যেটা এখানে কত এক্স আসছে দেখো, 4 5 20, 40x, তাহলে মাইনাস 40x। এখানে সেই এক্স আলা রাশি একটাও ছিল না, ওটাকে খেদানোর জন্য একটা ওর বিপরীত চিহ্নযুক্ত রাশি নিতে হবে, প্লাস 40x। তাহলে কি হবে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, আর এই যে মাইনাস এক্স ওইটা ঠিকই থাকলো, মানে পুরো অঙ্কটা ঠিক থাকলো। এটা আমরা করলাম যেটা বর্গের সূত্রে ফেলানোর জন্য, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার করে দিলাম। আর এইখানে যা ছিল এই দুটা ঠিক থাকলো। নেক্সট লাইনে ওরা প্রশ্নটা এখন দেখো, ওয়াই এর মান কত হলে এই জিনিসটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে এটা যেহেতু প্লাস রাশি, একে আমরা চট করে আগে নিয়ে আসলাম, আর মাইনাস এক্স ওইটা পরে লিখলাম। তো এটা সমান সমান আমরা কি 0 দিলাম। 0 দিলাম কেন এটা আমরা দেখাচ্ছি। তারপরে এখানে আমরা এক্স কমন নিলাম, এক্স কমন নিয়ে 40 মাইনাস ওয়াই করলাম। এখন এখান থেকে আমরা এক্সটাকে যদি 0 করে দিই তাহলে ওয়াই মাইনাস 40 ইকুয়াল টু 0, আর ওয়াই এর মান আসলো 40। তাহলে ওয়াই এর মান 40 হলে, কিন্তু অ্যান্সারে এখানে 40 আসলে ছিল না। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে এটা অধিকরণ কারক হয়। কোথায় মনোযোগ দেয়? পাঠে, তাহলে অধিকরণে সপ্তমী, এ উচ্চারণ হলেই সপ্তমী হয়। 4টা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সম্ভাব্যতা, আবশ্যকতা, কারণ, ইচ্ছা। তো এখানে আসলে 4টা বাজলে ছুটি হবে এই বাক্যে বাজলে অসমাপিকা ক্রিয়াটি কার্য পরম্পরা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখানে আসলে অপশনে একটু সমস্যা ছিল, কোশ্চেনের মাঝে মাঝে এরকম থাকে, সেক্ষেত্রে এগুলো বোনাস দিয়ে দেয় আসলে। কে অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন 25শে মার্চ, যেটা করা হয়েছিল বাঙালিদের উপর নির্মমভাবে অত্যাচার? তো ইয়াহিয়া খান। এই কোশ্চেনটা অনেকবার এসেছে। দ্য কারেক্ট স্পেলিং ইজ, তাহলে ব্যুরোক্র্যাট, ব্যুরোক্র্যাট মানানটা তোমাকে জেনে রাখতে হবে। বাংলাদেশের ক্রোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক, তাহলে গারোদের ভাষার নাম। উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? তাহলে সৌম্য, তাই না? উগ্র মানে কি একদম চঞ্চল, আর সৌম্য মানে শান্ত টাইপের, এরকম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ঢাকার ধোলাই খাল কে খনন করেন? তাহলে এটা ইসলাম খান। সিনোনিম ওয়ার্ড চাওয়া হয়েছে, স্যাঙ্গুইন, যেটা চিয়ারফুল, আনন্দদায়ক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে? তাহলে এটা একটা ভালো অঙ্ক করার মতো। তো এই অঙ্কগুলো যেটা করতে হয়, যখনই দেখবা বৃহত্তম বলে এটা গসাগুর অঙ্ক,
আর সেক্ষেত্রে ভাগশেষটা দুই রকমভাবে বলে, কখনো বলে যথাক্রমে এত এত ভাগশেষ, আর কখনো একটা ভাগশেষ দিয়ে বলে প্রতি ক্ষেত্রে এত ভাগশেষ। যেটাই হোক, বৃহত্তমর ক্ষেত্রে ভাগশেষের কথা বললেই তোমাকে এই জিনিসগুলো আগে বিয়োগ করে নিতে হয়, ভাগশেষগুলো। সেক্ষেত্রে একটা ভাগশেষ যদি দেয় তাহলে এটা থেকে ওটা বিয়োগ, ওটা থেকে ওটা, যতগুলো সংখ্যা আছে ওটা। আর যখন তোমার একাধিক ভাগশেষ থাকবে তখন এই যে যথাক্রমে বলে, তার মানে প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, আর তৃতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ। দেখো আমি এখানে করা আছে দেখাচ্ছি। এই যে 27 থেকে 3 বিয়োগ 24, 40 থেকে 4 বিয়োগ 36, আর 65 থেকে 5 বিয়োগ করলে 60। এখন এই যে তিনটা বিয়োগফল হলো, এদের গসাগুটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। আর ক্ষুদ্রতমর ক্ষেত্রে আবার অনেক ঝামেলা আছে, আমরা কোনো সময় পেলে সেটা দেখাবো। এখন গসাগু তোমরা কে কী নিয়মে করো সেটা বিষয় না, ভাগ প্রক্রিয়া আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে তিনটা বিয়োগফল ছিল 24, তারপরে 36 আর 60। তো এটা গসাগু যদি তোমাদের সমস্যা থাকে আমি সেটা দেখাই। ভাগ প্রক্রিয়াটাই সোজা বেশি। 24 দিয়ে যে কোনো দুইটা আগে ভাগ করে নিতে হবে। 24 দিয়ে আমি 36কে ভাগ দিলাম, তাহলে একবার যায়, দুইবার 48 হয়ে যাবে। 24 ওকে 24, 4 5 6 2 2 3 1। এখন আবার এই ভাজকটা দিয়ে আবার একে ভাগ দিতে হয় যতক্ষণ ভাগ না মিলবে। 12 দুগুণে 24, যখন ভাগশেষ 0 আসবে তখন এটাই হয় হলো গসাগু। এখন 24 আর 36-এর গসাগু হলো কত? 12। এখন এই 12 আর আমাকে হচ্ছে তার সাথে যে আরেকটা বিয়োগফল ছিল 60, এই 12 আর 60-এর গসাগুটা করতে হবে। সো 12 দিয়ে আমরা যদি 60-কে ভাগ দিই তাহলে 5 12 60, ভাগ যেহেতু মিলে গেল, শূন্য আসলে এই শেষ ভাজকটাই হয় গসাগু। সো এখন ফাইনাল অ্যান্সার আমাদের 12। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? তো এটা আসলে তারিখের বিষয়, যেটা 2রা ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। আচ্ছা, সর্বজন এর বিশেষণ কি? তাহলে সর্বজনীন, অনেকে যেমন সার্বজনীন বলে, আসলে এটা সর্বজনীন, অ্যাডজেক্টিভ হয়ে গেল আর কি। আচ্ছা, এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা সপ্তম শ্রেণীর বইয়ে আছে এটা অঙ্কগুলো। তো এটা যেটা করতে হয়, এটাকে আগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সেক্ষেত্রে তোমাকে সব মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, 2 3 5 7 এগুলো দিয়ে ভাবলেই হয়। তারপরে এটা সমান সমান দিয়ে এগুলো তোমাকে গুণন আকারে লিখতে হয় এগুলো। আর এটা দেখাই নেই, গুণন আকারে লেখার পরে হচ্ছে যে জোড়া মিলাতে হয়। দেখো এখানে জোড়ায় জোড়ায় কে কে আছে, 2টা 5 মিলে একটা জোড়া আছে, আর 7 আর 7 মিলে জোড়া আছে একটা। জোড়া মানে ব্র্যাকেটে রাখা, আর যেটা জোড়া ছাড়া থাকে সেটাই হয় অ্যান্সার। সো 2 হবে অ্যান্সার। আচ্ছা, বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। তো এই অঙ্কটা যেভাবে করতে হয় সেটা হলো, আগে আমরা দুজনের মার্বেল সংখ্যাটা এক্স আর ওয়াই দিয়ে ধরে নিই। তো বাবু ধরলাম এক্সটি, আর তপুর হলো ওয়াইটি। তো প্রথম শর্ত অনুসারে যেটা হবে সেটা হলো, দেওয়া নেওয়ার বিষয় হলে একজনের কাছে ওটা কমে যাবে, আরেকজনের কিন্তু সাথে সাথে ওই জিনিসটা বেড়ে যাবে। এইভাবে সমীকরণটা করতে হয়। তো বাবু যদি তপুকে 10টা মার্বেল দিয়ে দেয় তাহলে বাবু দিচ্ছে 10টা, তাহলে এক্স বাবুর কাছ থেকে 10টা কমে গেল, সাথে সাথে সমান চিহ্ন দিয়ে এর কিন্তু ওকেই যেহেতু দিল ওর 10টা বাড়ায় দিতে হবে। তারপরে দেখতে হবে কি বলেছে। হ্যাঁ, তাদের মার্বেল সংখ্যা সমান হয়, যে সমান আমরা দিয়ে দিয়েছি। আর পরের শর্তটায় দেখবা কিছু দিয়ে গুণ দিতে হবে। এখন আমরা একটা সমীকরণটা ওয়াইটা এই পাশে নিয়ে আসি, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর -10টা আমরা ওই পাশে যোগ 10 করে দিলে 10 10 20 হবে। এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন দ্বিতীয় শর্তে যেটা বলছে যে আবার তপু যদি বাবুকে 20টা দেয়, তাহলে তপু যদি দেয় 20টা, তাহলে তপুর কাছ থেকে 20টা কমে যাবে, সাথে সাথে বাবুর কিন্তু 20টা বেড়ে যাবে। এটি হলো আগে দেখতে হবে। এখন ওরা যদি বলে আগের মতোই যে সমান হয় তাহলে তো এটাই। আর দেখো এটা সমান কথা বলেনি, তবে বাবুর মার্বেলের সংখ্যা, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে গুণটা কাকে দিতে হবে। হ্যাঁ, যে আবার তপু যদি বাবুকে 20টা মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। তাহলে বাবুরটা যেহেতু দ্বিগুণ হবে, বাবুর মার্বেলের সংখ্যা কার দ্বিগুণ হবে? তপুর মার্বেলের সংখ্যার। তাহলে 2 দিয়ে গুণ পাবে কিন্তু তপু। এই জায়গায় খুবই সজাগ হতে হবে। সো তপু ওয়াইএল রাশিটা যে পাশে আমরা লিখছি একে আমরা 2 দিয়ে গুণ দেবো। যদি 2 এর গুণনটা ও পায় তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না। এখানে খুব চালাকি করছে, আসলে আরেকজনের নাম বলেইনি। হ্যাঁ, তো এখানে তোমাকে বুঝে নিতে হবে যে তপু যদি বাবুকে 20টা মার্বেল দেয়, হ্যাঁ, তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। তাহলে বাবুরটা যদি ডাবল হয়, তার মানে আবার যদি আমি বাবুকেই 2 দিয়ে গুণ দিই, বাবু এক্স ছিল, তাহলে কোনোদিন সমান করা যাবে না। সমীকরণে যেহেতু আমরা সমান করি, এই দিক থেকেও ভাবা যায়। তো আমরা এটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2i - 40, আর ওই পাশে থাকলো x + 20।
এখন আমরা এক্সটা যদি টেনে নিয়ে আসি এই পাশে মাইনাস হয়ে যাবে, একটু উল্টা উল্টা লাগবে, তার এই কারণে করা যাবে এইভাবে। আমরা পুরো সাইডটা ট্রান্সফার করে নিলাম, যে এক্স প্লাস 20 লিখলাম এই পাশে, আর ডান পক্ষের এটা লিখলাম এই পাশে। তাতে করে দেখো কি সুন্দর এক্সটা আমরা প্লাস হিসেবে পেয়ে যাব, আর 2y এই পাশে আমরা মাইনাস করে নিয়ে আসলাম, আর ওই পাশে থাকলো -40, আর এইটা গিয়ে ওই পাশে মাইনাস হয়ে গেল। নেক্সট লাইনে আমরা যেটা করব, এক্স মাইনাস 2y, একই চিহ্ন থাকলে তোমরা জানো ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয়। এই আমরা 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এখন এই যে 1 আর 2 আমরা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে ফেলবো। তো ওই সমীকরণটা এর নিচে আমরা এইটা বসালাম -60। তো এই সাইনটা সহগটা যেহেতু মিল আছে, তাহলে চিহ্ন চেঞ্জ করতে হলে, কাটাকাটি করতে গেলে চিহ্ন চেঞ্জ করতে হবে, তখন বিয়োগ করতে হয়। তো নিচের সাইনগুলো চেঞ্জ করতে হয়, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেলো। প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, আর নতুন চিহ্ন কিন্তু এটা ধরতে হবে। সো এটা দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে। সো প্লাস ওয়াই, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেলে একটা ওয়াই। আর এই পাশে এটাও দুইটা দুই রকম চিহ্ন, এটার আগে প্লাস একই চিহ্ন, এটাও প্লাস একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয়। তাহলে 60-এর বেশে 80। আর ওয়াইয়ের মান আমরা যখনই পেয়ে গেলাম 1 আর 2 যে কোনো একটাতে বসাই দিই, তাহলে 1 হতে 1-এ বসালাম। 1-এ আমাদের ছিল এক্স মাইনাস ওয়াই সমান হলো 20। তো ওয়াইয়ের মান 80 পেয়েছি আমরা, এক্স মাইনাস 80 সমান সমান 20। এখন 80 ওই পারে গিয়ে প্লাস হলে 100 হয়ে যাচ্ছে, 80 যোগ 20 তাহলে 100। তো আমরা দেখি এখানে কি চেয়েছিল, দুইজনেরটাই হয়তো চেয়েছেন, একজনেরটা। বাবুর কাছে কতটা মার্বেল আছে, তাহলে বাবু আমরা এক্স ধরেছিলাম, এক্স এর মান আমরা 100 পেলাম, সো অ্যান্সার হবে 100টি। এরা একটু শর্টকাটে করেছে, বোঝা একটু কঠিন। আচ্ছা, এটা একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, ধারা 2, 3, 5, 8, 13, 21, 34, পরের সংখ্যাটা কত হবে। এটা খুবই ইজি। তো এটা কখনো দেখা যায় যে একটা নির্দিষ্ট হারে বাড়ে, যে 2 2 করে বাড়ছে, 3 3 করে বাড়ছে, আর এটাকে ফিবোনাকি প্যাটার্ন বলা হয়। অর্থাৎ এই পরপর দুটি সংখ্যার যোগফল দেখো পরের সংখ্যাটার সমান। 3 আর 2 যোগ করলে 5, আবার 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। তার মানে পরের অ্যান্সারটা হবে 34 যোগ 21 অর্থাৎ 55। এইভাবে করতে হয়। আচ্ছা, তারপরে 62 নম্বর কোশ্চেন, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, তাহলে ওয়ান অফ দ্য, এখানে অনেকে দেখবে বহুবচন স্টুডেন্টস, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার ভেবে এটা গেট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই যে ওয়ান সাবজেক্টে এই ওয়ানটা থাকলে এটা সিঙ্গুলার হিসেবে ধরতে হয়, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার, গেটস হবে অ্যান্সার। আচ্ছা, অ্যাম্বিজিয়াস মিনস তাহলে হলো আনক্লিয়ার, মানে যেটা কি বলে পরিষ্কার নয় এরকম কিছু। কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব। তো এখানে পরস্পর দুইটা নিরপেক্ষ বাক্য, স্বাধীন বাক্য থাকে। দেখো এটা একটা বাক্য, তুমি আমার বাড়িতে এসো, মানে পুরো আলাদা আলাদা সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু অন্য বাক্যগুলো সেটা নেই। সো এটাই হবে আমাদের যৌগিক বাক্যের উদাহরণ। আমরা এবার 65 নম্বরে যাব। 65 নম্বর কোশ্চেনে দেখছি ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কি? লাস্টে একটা ওয়ার্ডের লাস্টে সিওয়াই থাকলে তোমরা মনে রাখবা যে এটা নাউন হয়, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় লাস্টে সিওয়াই যুক্ত থাকলে। আচ্ছা, 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির তাহলে উচ্চতা কত ফুট? তো অঙ্কটা কিন্তু বেশ একটু মজার, সুন্দর অঙ্ক। দেখো তো এটা আমরা যেভাবে করব সেটা হলো 6 ফুট দীর্ঘ বাঁশ, এখানে করা আছে যে ছায়ার দৈর্ঘ্য 4 ফুট হলে, হ্যাঁ, ছায়া যখন 4 ফুট হয় তখন বাঁশের দৈর্ঘ্য কত? 6 ফুট। যেহেতু বাঁশের দৈর্ঘ্য চেয়েছে ঐকিক নিয়মের হিসেবে, সেটাকে আমরা ডানে ফেললাম। তারপরে একে কত, আর ছায়ার দৈর্ঘ্য যেটা 64 ফুট দেওয়া ছিল সেটাতে কত, ক্যালকুলেশন করলেই 96 ফুট আসবে, এটা অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হলো 67 নাম্বার। নিচের কোনটি প্রবাল দ্বীপ? যেটা সেন্ট মার্টিন, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে বলা হয় প্রবাল দ্বীপ। বাক্যে একের পর এক অন্য পদ শোনার যে একটা ইচ্ছা, যে এরপরে কি বলবে, এরপরে কি বলবে, এটাকে কি বলে? আকাঙ্ক্ষা। আচ্ছা, 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাদের বাবা সহ তাদের বয়সের গড় 25 বছর, তাদের বাবার বয়স কত? বেশ একটা কমন অঙ্ক, প্রায় দেখা যায় এই ধরনের অঙ্ক। তো এটা যেটা করতে হবে, গড় থেকে আগে মোটে আসতে হবে। যে 3 ভাইয়ের গড় বয়স যদি 16 বছর হয়, তাহলে তাদের মোট বয়স গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ 48 বছর। আচ্ছা,
এরা একবারে হাই থটে একবারে করে দিছে, যে এখানে গড়টা এখানে নিচে করেছে, যাই হোক সমস্যা না। আর ওইদিকে যেটা আছে তাদের বাবা সহ তাদের বয়সের গড়, তাহলে বাবা সহ 3 ভাই মিলে কত 4 জন হচ্ছে, রাশির সংখ্যা 4, তাহলে তাদের মোট বয়স হবে 4 25 100 বছর। ওটা আগেই যেহেতু বিয়োগ করতে হবে, বড়টা উপরে রাখছে চালাকি করে, তারপর ওটা বিয়োগ দিলেই কিন্তু বাবার বয়সটা বের হয়ে আসবে 52 বছর। আচ্ছা, কত মেগাবাইটে 1 গিগাবাইট হয়? তাহলে এটা 2 টু দি পাওয়ার 10, এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টা? তাহলে একটা অবশ্যই, যেহেতু সমকোণী ত্রিভুজেরই মনে করো যে একটা কোণ সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি, যেহেতু 3 কোণ মিলে ত্রিভুজের 180 হতে হয়, তো যদি দুইজনেই 90 হয় তাহলে 90 90 180 আরেকটা কোণের কি হবে? ঠিক একইভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এ তো আরও 90-এর চেয়ে বড় কোণকে স্থূলকোণী বলে। সো সমকোণী যদি দুইটা না হতে পারে, স্থূলকোণীও কখনো দুটা হবে না, সো একটা হবে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্ম। আচ্ছা, কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করেন? যেটা আমাদের বঙ্গবন্ধুর ভাষণটাকে করেছিলেন, অলিখিত একটা ডকুমেন্ট, অথচ স্বীকৃতি দেওয়া হয়েছিল। এটা 2017 সালে এটা করেছিল ইউনেস্কো। ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? তাহলে বাঙালি জাতীয়তাবোধ। সংবিধান, এটা সন্ধিবিচ্ছেদ কি? সম যোগ বিধান, এবং একটা হসন্ত আছে সমে। আচ্ছা, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এই কোশ্চেনটা আরও একবার পেয়েছিলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী। আর এখানে তাজউদ্দিন আহমেদ ছিলেন কি প্রধানমন্ত্রী। আর সৈয়দ নজরুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তিনি কারাগারে থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। তারপরে স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? এখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খলজি। কচুরিপানা পানিতে বাস করে কেন? তাহলে পানিতে যে জলজ উদ্ভিদগুলো থাকে তাদের একটা বৈশিষ্ট্য হলো কাণ্ডগুলো ফাঁপা থাকে, হ্যাঁ, এই কারণে এরা পানিতে ভাসতে পারে। হুইচ ওয়ান ইজ প্লুরাল? তাহলে এখানে একটা দেওয়া আছে ইচ সবসময় সিঙ্গুলার হয়, এনিওয়ান সিঙ্গুলার, সামওয়ানও সিঙ্গুলার, তাহলে নান অফ দিস মানে এগুলোর একটাও নয় এটি। আচ্ছা, তারপরে হলো কাউন্সেল মিনস, আমরা যেটা বলি ডাক্তারের সাথে কাউন্সিলিং করা, কারোর সাথে সিনিয়রদের সাথে। কাউন্সিল মানে কিন্তু অ্যাডভাইস, মানে পরামর্শ যেটা। শশব্যস্ত কোন সমাস? তাহলে শশ এর আগেও আমরা পেয়েছিলাম, যেটা খরগোশকে বলা হয়। শশকের ন্যায় ব্যস্ত, যেগুলো ব্যাস বাক্যগুলো এরকম ন্যায় থাকে, এগুলো কর্মধারায় সমাস হয়। তো আমরা আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করে ফেললাম। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।